Welcome back to English with Jim. Today I'm going to discuss BCS 46 and I will discuss the grammatical point perfectly. So let's get started. Which of the following words can be used as a verb? এই শব্দগুলোর মধ্যে কোনটিকে ভার্ব হিসেবে ইউজ করা যায়? এর মধ্যে এই স্যান্ড শব্দটিকে ভার্ব হিসেবে ইউজ করা যায়। সুগারকে কিছু কিছু বইয়ে হয়তো দেখে থাকবে যে সুগারকে ভার্ব হিসেবে ইউজ করছে। সুগারের ভার্ব হিসেবে ইউজটা হচ্ছে কলোকুয়াল অর ইনফর্মাল ইউজ। তো ইনফর্মাল ইউজকে আমরা অ্যাকসেপ্ট করি না, আমরা ফর্মাল ইউজকে অ্যাকসেপ্ট করি। সো ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ অনলি দ্য রাইট আনসার ইজ স্যান্ড। স্যান্ড এখানে সঠিক উত্তর হবে। স্যান্ড মানে ঘষে মসৃণ করা। এরপরে ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ আ প্রেপোজিশন, কোন সেন্টেন্সে লাইককে প্রেপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে? আমি সবগুলো ব্যাখ্যা করে দিই। এ নাম্বার সেন্টেন্সে লাইক একটি ভার্ব, বি নাম্বার সেন্টেন্সে লাইক একটি কনজাংশন, বিকজ হি লাভস একটি সেন্টেন্স, হিজ ফাদার ডাজ আরেকটি সেন্টেন্স, আর এই দুটো সেন্টেন্সকে যুক্ত করে লাইক হয়ে গেল কনজাংশন। হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক আ ক্যাট, এখানে আফটার লাইক you will find a noun, so like is preposition here. like minded এখানে কাজ করছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে, মডিফাই করছে কাকে? পিপল নাউনকে। so the right answer is C. then he died following the incident, এখানে জিজ্ঞেস করা হয়েছে যে ফলোয়িং কোন ধরনের পার্টস অফ স্পিচ। তো ফলোয়িং এখানে পার্টিসিপল প্রেপোজিশন, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার পর সেটি যদি নাউনের প্রেপোজিশনের মতো কাজ করে তাহলে সেটিকে বলা হয় পার্টিসিপল প্রেপোজিশন। উত্তরে চেয়েছে তারা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এবং প্রেপোজিশন। সো উত্তর হবে প্রেপোজিশন। কোথাও যদি পার্টিসিপল প্রেপোজিশন লেখা থাকে দেন দ্য আনসার উইল বি পার্টিসিপল প্রেপোজিশন। এরপরে আছে রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। এখানে রাইটিং আ ডায়েরি কি? রাইটিং আ ডায়েরি হচ্ছে জেরান্ড বা জেরান ফ্রেজ, অথবা এটিকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। সাবজেক্টের জায়গায় আছে, সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে। সাবজেক্টের জায়গায় যে ফ্রেজ বসবে সেই ফ্রেজটি হবে নাউন ফ্রেজ। অর্থাৎ রাইটিং আ ডায়েরি এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বের করার খুব সহজ উপায় হচ্ছে আমরা এখানে ইট বসাতে পারবো বা এই অংশটুকুকে ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারবো। এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ড্যাশ হি লে অন দ্য গ্রাউন্ড গ্রনিং। তো এটির উত্তর হবে ইনজুর্ড। ইনজুর্ড কেন হবে? কারণ এটি অ্যাক্টিভ ভয়েস, পরের সেন্টেন্সটি অ্যাক্টিভে আছে, সো ইনজুর্ড হবে। সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি অ্যাজ হি ওয়াজ ইনজুর্ড হি লে অন দ্য গ্রাউন্ড গ্রনিং। সো দ্য রাইট আনসার ইজ এ। ফাইন্ড আউট, তাহলে এটির উত্তর আমি বললাম এ। ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ বাই অ্যান্ড লার্জ। বাই অ্যান্ড লার্জ এর অর্থ হচ্ছে অন দ্য হোল, অর্থাৎ সামগ্রিকভাবে। হি ওয়েন্ট ব্যাক মানে কোনো একটা বিষয়ে ওয়াদা করে সেখান থেকে আবার ফিরে আসা, সেই কাজটি না করা। এখানে যে সেন্টেন্সটি দেয়া হয়েছে হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি, যে সে ভোট দিতে চেয়েছিল কিন্তু ভোট না দিয়ে সেখান থেকে সে সরে গেল, অর্থাৎ ভোট তাকে আর দেবে না। এই ওয়েন্ট ব্যাক, এই ওয়েন্ট এখানে কোন টেন্স ফলো করছে? পাস্ট ইনডিফিনিট টেন্স ফলো করছে। তাহলে কোনো ভার্বের যখন আমরা মিনিং লিখতে যাব, সিনোনিম লিখতে যাব, মনে রাখতে হবে কোন ফর্মে আছে। এটি কি প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে না পার্টিসিপল ফর্মে? প্রেজেন্ট ফর্মে থাকলে তার সিনোনিম হবে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে থাকলে হবে পাস্ট ফর্ম। এখানে যদি গোজ ব্যাক থাকতো তাহলে আমরা উইথড্রস লিখতাম। যেহেতু ওয়েন্ট ব্যাক আছে পাস্ট টেন্স, এই কারণে উত্তর হবে উইথড্রিউ, অর্থাৎ এ নাম্বারটা উত্তর হবে। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে কি? রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি, অসতর্কভাবে কোনো একটা গোপন কথা বলে ফেলা। হি ইজ আ ম্যান
টু ডিপেন্ড অন, হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। এখানে ইনফিনিটিভ ফ্রেজটি কি করছে? ম্যান নাউনকে মডিফাই করছে। ইনফিনিটিভ, এটি হচ্ছে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ এসে ম্যান নাউনকে মডিফাই করে ইনফিনিটিভ ফ্রেজ এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে। এখানে আরেকটি ইনফরমেশন শেয়ার করে রাখি, যদি এই অপশনে থাকতো ইনফিনিটিভ ফ্রেজ তাহলে উত্তর আমরা ইনফিনিটিভ ফ্রেজ করতাম। যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ নেই, এই ফ্রেজটি অ্যাডজেক্টিভের কাজ করছে নাউনকে মডিফাই করে, এই কারণে উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। His dream that he will be a BCS cadre finally came true. এটি বেশ ডিফিকাল্ট একটি গ্রামার। নর্মালি যারা ক্লজ বোঝে এই জায়গায় এসে একটু কনফিউজড হয়ে যায়, এটিকে মনে হতে পারে অ্যাডজেক্টিভ ক্লজের মতো। আসলে অ্যাডজেক্টিভ ক্লজ নয়, এটি নাউন ক্লজ। এটি বোঝার উপায় কি? এক্ষেত্রে যদি আমরা দেখি যে লিঙ্কার যে ওয়ার্ডটি আছে এটিকে বাদ দিলেও যদি ক্লজের অর্থ থাকে তাহলে এটি অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজের কাজ করবে। এখানে আমরা দ্যাট বাদ দিলেও হি উইল বি আ বিসিএস ক্যাডার, এটি কমপ্লিট একটা মিনিং দিতে পারছে, অর্থাৎ এটি নাউন ক্লজের কাজ করছে অ্যাপোজিশন হিসেবে। আর যদি এই কমপ্লিট মিনিং না আসতো তাহলে সেক্ষেত্রে এটি হয়ে যেত অ্যাডজেক্টিভ ক্লজ। বিষয়টা ভালো করে দেখো যে যদি কখনো এমন হয় যে আগে নাউন তারপর লিঙ্কার আছে এবং ওই লিঙ্কারকে বাদ দিলেও ক্লজ কমপ্লিট মিনিং দিতে পারছে, তাহলে ওই ক্লজটি অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ হবে। আর কমপ্লিট মিনিং দিতে না পারলে তখন হবে অ্যাডজেক্টিভ ক্লজ। সো এখানে এটি উত্তর হবে নাউন ক্লজ, অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে। আমরা যদি এক নাম্বারটা খেয়াল করি তাহলে আমরা দেখব অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ এখানে দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব আছে। অল একটি সাবজেক্ট যার ভার্ব হচ্ছে ইজ, দ্যাট একটি সাবজেক্ট যার ভার্ব হচ্ছে গ্লিটার্স, এবং দ্যাট যেহেতু রিলেটিভ প্রোনাউন এই ক্লজটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ, সো এটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, এটিও যেহেতু দ্যাট দ্বারা যুক্ত আছে কমপ্লেক্স সেন্টেন্স। ডু অর ডাই অর একটি, এবং এখানে দুটো ভার্ব, ইজ একটা ভার্ব এবং ইন্ডস আরেকটি ভার্ব, দুটো ভার্ব আছে। সো এটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল যেহেতু সাব অর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত আছে। এখানেও দুটো ভার্ব, ডু এবং ডাই দুটো ভার্ব, এই দুটো ভার্ব যুক্ত হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে, সো এটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। আর ডি নাম্বার সেন্টেন্সটি, এটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে ফাইনাইট ভার্ব একটি আছে স, এবং ওয়াকিং একটি নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এখানে একটি সাবজেক্ট আই এবং ফাইনাইট ভার্ব স, একটি ফাইনাইট ভার্ব পেয়েছে, তার মানে এটি সিম্পল সেন্টেন্স। ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব দেখলে আমরা টেন্সের নাম বলতে পারবো। আমি ভার্ব দেখছি এবং টেন্সের নাম বলতে পারছি, তার মানে আমি ফাইনাইট ভার্ব দেখছি। যেমন এখানে স দেখে বলছি পাস্ট ইনডেফিনিট টেন্স, বাট ওয়াকিং আরেকটা ভার্ব আছে, এই ভার্ব দেখে কোনো টেন্সের নাম বলতে পারছি না। সো এখানে ফাইনাইট ভার্ব শুধু স, ওয়াকিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওয়াকিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে। আ করাপ্ট ম্যান ক্যানট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে বলেছে। খুবই সহজ এটিকে কমপ্লেক্স করানো। এই যে অ্যাডজেক্টিভ আছে করাপ্ট, এই করাপ্ট অ্যাডজেক্টিভকে আমরা যদি হু দ্বারা লিখে দেই তাহলে এটি কমপ্লেক্স হয়ে যাবে। যেমন আ ম্যান হু ইজ করাপ্ট হয়ে গেল কমপ্লেক্স, আ ম্যান হু ইজ করাপ্ট। এ ধরনের অনেক সেন্টেন্স আছে, যেমন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, আমরা এটিকে কমপ্লেক্স করতে পারি হি ইজ আ স্টুডেন্ট হু ইজ ইন্টেলিজেন্ট। হি ইজ অ্যান ওল্ড ম্যান, এখানে বলতে পারি হি ইজ আ ম্যান হু ইজ ওল্ড। এভাবে অ্যাডজেক্টিভ পরে লিখে রিলেটিভ প্রোনাউন দ্বারা সেন্টেন্সটিকে যুক্ত করে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। Find out the correct positive form of the sentence who else is the better player than Jaman in the team. তো এটি হবে is there any other player in the team who is as good as Jaman, যেহেতু বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, এ কারণে এ নাম্বারটা উত্তর হবে। The submarine dipped to avoid dash the enemy plane, তো এখানে বিং সিন, কেন বিং সিন হবে, কেন প্যাসিভে যাব? প্যাসিভে যাব এজন্য কারণ দেখার কাজটা কে করবে? এনিমি প্লেন করবে।
বাট এনিমি প্লেন অবজেক্ট হিসেবে আছে। সাবজেক্ট হিসেবে আমরা কাকে পেয়েছি? সাবমেরিনকে, যেটাকে দেখা হবে। এই কারণে প্যাসিভে যাব। অর্থাৎ খুব সহজ একটি থিওরি এখানে মনে রাখতে হবে, সাবজেক্ট হিসেবে যে নাউন বা প্রোনাউন আছে, এই নাউন বা প্রোনাউন যদি ভার্বের কাজ করে দিতে পারে তাহলে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস ফলো করবে। আর যদি সাবজেক্ট ভার্বের কাজ করে দিতে না পারে তাহলে সেন্টেন্স প্যাসিভ ভয়েস হয়ে যাবে। সো রিমেম্বার ইট, সাবজেক্ট ভার্বের কাজ করতে পারলে অ্যাক্টিভ ভয়েস, না করতে পারলে প্যাসিভ ভয়েস। ওকে, ইন ফেয়ার অফ ড্যাশ, অফ একটা প্রেপোজিশন, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এখন কথা হচ্ছে যে তিনটি জায়গায় আমরা আইএনজি যুক্ত পাচ্ছি, তাহলে সি নাম্বার কেন উত্তর করব? এখানেও দেখতে হবে যে সাবজেক্ট ভার্বের কাজ করতে পারছে কিনা। ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপড এলসওয়্যার। অ্যারেস্ট করার কাজটা কি হি করবে? অন্য কেউ করবে। অর্থাৎ সাবজেক্ট হিসেবে যে আছে সে করছে না, অন্য কেউ করছে, এই কারণে এটি প্যাসিভে যাবে। So, in fear of being arrested, he escaped elsewhere. I didn't follow who passed by me. It dash Sajid. এটি কোন টেন্স ফলো করছে? পাস্ট ইনডিফিনিট টেন্স ফলো করছে। পাস্ট টেন্স যেহেতু ফলো করছে এই কারণে আমরা ইট মাইট বি বলবো। যদি প্রেজেন্ট টেন্স ফলো করতো তাহলে আমরা মেবি বলতাম। অর্থাৎ কোনো কাজে যদি সন্দেহ থাকে, কোনো কাজে সন্দেহ থাকলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মে এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে মাইট ব্যবহার করব। সামিন ইজ মাই কলিগ। কলিগ বানানটা খুব আসে, স্পেলিং হিসেবে কলিগ এই শব্দটি প্রায় আসে। এখানে একটি টেকনিক ফলো করলে আমরা মনে রাখতে পারি, কলেজ বানান যেটা কলেজ, এই কলেজ যেমন এ এবং ইউ যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে কলেজ। তো কলেজ আর কলিগ, কলেজ যে ইংলিশে যেটি বলা হয় কলেজ, কলেজ, তারপরে কলিগ, অর্থাৎ এ এবং ইউ বাদ দিলে কলেজ আর এ এবং ইউ বসিয়ে দিলে কলিগ। তো বানানটা মনে রেখো। এরপরে আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স। এখানে কোনো সেন্টেন্সের শেষে যদি ফর বা সিন্স থাকে এবং তারপরে কোনো সময় থাকলে ফরের পরে অনির্দিষ্ট সময় বসে, সিন্সের পরে নির্দিষ্ট সময়, এভাবে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তবে কিছু কিছু ভার্ব আছে যাদের কন্টিনিউয়াস ফর্ম হয় না, যেগুলো স্ট্যাটিক ভার্ব, তাদেরকে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রাখতে হয়। এই জন্য আমরা হ্যাভ নোন এটি উত্তর করব, হ্যাভ নোন। স্ট্যাটিক ভার্ব হলে তখন পারফেক্ট টেন্স ফলো করবে। দ্য স্নো শোয়ালস ড্যাশ দ্য ভ্যালি। শোয়ালসের পরে ডাউন বসে। শোয়ালস ডাউন মানে ঘূর্ণায়মানভাবে ছড়িয়ে পড়া। দেয়ার ইজ আ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট, অ্যাক্রস দ্য স্ট্রিট এর মানে হলো রাস্তার ওই পারে। আমরা এটিও বলতে পারি অ্যাক্রস দ্য রিভার, তার মানে নদীর ওই পারে। অ্যাক্রস দ্য ফিল্ড তার মানে মাঠের ওই পারে। তো এপার থেকে ওপার বোঝালেও আমরা অ্যাক্রস ব্যবহার করি। সো অ্যাক্রস দ্য স্ট্রিট মানে রাস্তার ওই পারে একটি কফি শপ আছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্সটি কারেক্ট হবে? এখানে খেয়াল করতে হবে হি হ্যাজ টোল্ড মি। এখানে হ্যাজ টোল্ড অর্থাৎ প্রেজেন্ট টেন্স ফলো করছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফলো করছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা এই ভার্বটি, এটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব, ইউ নো ইট, রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে ফলো করলে এপাশে টেন্সের পরিবর্তন হবে না। প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, ফিউচার থাকলে ফিউচার, এটি হবে। অর্থাৎ এপাশে যেহেতু ফিউচার আছে আমরা ফিউচার রাখবো এবং পার্সন পরিবর্তন করে দেব। এখানেও কিন্তু ফিউচার রেখেছিল কিন্তু পার্সন পরিবর্তন করেনি, যে কারণে আমরা বি নাম্বারকে সঠিক উত্তর করছি যে হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হেয়ার ইন ঢাকা। তারপর কি বলছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্সটি কারেক্ট? দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, যে রুমটা অন্ধকার করে দেয়া হয়েছিল। কিভাবে অন্ধকার করে দেয়া হয়েছিল? বাই সুইচিং অফ অল দ্য লাইটস। সুইচ অফ রেজাল্ট ভার্ব, অল দ্য লাইটস তার অবজেক্ট হিসেবে কাজ করছে, এখানে আসলে ট্রানজিটিভ ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে প্রসেসটা কি? এই অ্যাডভার্ব ফ্রেজ এটি যে এই যে ঘরটি অন্ধকার করে দেওয়া হলো, কোন প্রসেসে করা হলো? বাই সুইচিং অফ অল দ্য লাইটস, এই অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করা হয়েছে এখানে। তারপরে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্সটি কারেক্ট? এখানে কন্ডিশনাল সেন্টেন্স আছে, অর্থাৎ হ্যাড ইউ বিন দেয়ার ওয়ান টাইম, এটি
পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরে পারফেক্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন কথা হলো যে হ্যাড আছে, হ্যাড প্রাইমারি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হতে পারে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো প্রিন্সিপাল ভার্বের কাজ করতে পারে। এই কারণে হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা হ্যাড ব্যবহার করেছি এখানে। এটি থার্ড কন্ডিশনাল সাধারণত এই সেন্টেন্সগুলো ইফ দ্বারা পাওয়া যায়, যে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স হলে অপরটি পারফেক্ট কন্ডিশনাল উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স কোনটি? দেয়ার আর বি নাম্বার, এটি কারেক্ট হবে, বি নাম্বার উত্তরটা। দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড, অর্থাৎ বোথ আগে থাকবে, বোথ হচ্ছে প্রি মডিফায়ার আর দা হচ্ছে সেন্ট্রাল মডিফায়ার, অথবা মিডলে বসে মডিফাই করছে নাউনকে। তো বোথ সবসময় আগে বসবে, আগে বোথ তারপরে দা, আগে বোথ তারপর দা, যে কোনো জায়গায় আগে বোথ বসাবে, বোথ দা বলতে হবে, বোথ দা, আগে বোথ বসবে তারপরে দা বসবে। এই জন্য কারেক্ট হবে বি নাম্বারটা, দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড। দ্য অ্যান্টোনিম অফ বয়েস্টারাস এর অ্যান্টোনিম কোনটা হচ্ছে? সেই ক্ষেত্রে হবে কোয়াইট, কারণ বয়েস্টারাস মানে কোলাহলপূর্ণ বা হইচইপূর্ণ, তো সেই ক্ষেত্রে শান্ত, কোয়াইট মানে শান্ত। প্লেগারিজম এর মানে যেটিকে আমরা বলবো ডিজিটাল চুরি, অর্থাৎ অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেয়া, কপি পেস্ট করা যেটি। তো এক্ষেত্রে উত্তরটা হচ্ছে দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস আইডিয়া অ্যাজ অনস ওন। আমি শুধু গ্রামেটিক্যালগুলো ব্যাখ্যা করেছি প্রপারলি। এই গ্রামারগুলো বোঝার জন্য যে জিনিসটি প্রয়োজন হয় তা হলো বেসিক লেভেলটাকে ইমপ্রুভ করতে হয়। বেসিক লেভেল ইমপ্রুভ হলে এই গ্রামারগুলো খুব সহজে বোঝা যাবে। If you have any problem in your basic level, then you can share your opinion in the comment box. I will try my best to form classes on those topics if it is possible for me. So before that, share your opinion in the comment box, and if you like my classes, my videos, then give your like, share my videos, and if you have any valuable opinion, then you can share with me in the comment box. And thank you to watch my video.